হ্যালো, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি চ্যানেল। তোমাদের সবাইকে দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি চ্যানেলে স্বাগত। যারা তোমরা অনেকদিন ধরে আমাদের সাথে চ্যানেলে জুড়ে রয়েছো তারা জানো যে আমরা প্রতি সপ্তাহে তোমাদের জন্য কিন্তু পলিটির একটি ক্লাস নিয়ে আসি। সেই মতোই আজকেও আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি পলিটির একটি ক্লাস। এই ক্লাসে তোমাদের জন্য থাকবে কিছু কোশ্চেন, তার কারেক্ট অ্যান্সার, এক্সপ্লানেশনস এবং বাকি অপশনগুলোরও পুঙ্খানুপুঙ্খ আলোচনা। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথম প্রশ্ন আমাদের যেটি বলেছে সেটা হচ্ছে টু হুইচ ইজ আর্টিকেল 17 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন রিলেটেড। ভারতের সংবিধানে অনুচ্ছেদে 17 কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত সেটি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, অর্থাৎ 17 নম্বর অনুচ্ছেদে কি বলা হয়েছে। অপশন এ অস্পৃশ্যতার বিলোপ, অপশন বি শিক্ষার অধিকার, অপশন সি ইকুয়ালিটি বিফোর ল আইনের দৃষ্টিতে সমতা, অপশন ডি উপাধির বিলোপ। যারা তোমরা এর সঠিক অ্যান্সারটি বুঝতে পারছো কি হবে তারা অতি অবশ্যই সঠিক অ্যান্সারটি আমাদের সাথে সাথে করতে থাকো, এতে তোমাদের প্র্যাকটিসও হবে এবং তোমাদের পড়াটা আরো ভালোভাবে তৈরি হবে। তাই তোমাদের জন্য রইল এই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য 20 সেকেন্ড টাইম। এই টাইমের মধ্যে তোমরা তোমাদের অ্যান্সারটি আমাদের কমেন্ট করে চটপট জানিয়ে দাও। অবশ্যই অনেকের কাছ থেকে আমরা উত্তর পেয়েছি। যারা অপশন এ অর্থাৎ অস্পৃশ্যতার বিলোপ বলছো, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি, তারা একদম ঠিক উত্তর দিয়েছো। কারণ আমরা জানি আমাদের ভারতের সংবিধানে অনুচ্ছেদ 17-তে অস্পৃশ্যতার বিলোপের কথা বলা হয়েছে। অস্পৃশ্যতার বিলোপ কথার অর্থ হলো যে কোনো মানুষকে জাতির নামে বা ধর্মের নামে বা কোনো বর্ণের নামে তার উপর কোনো রকম অস্পৃশ্যতা যে আচরণ, অস্পৃশ্য আচরণ সেটা করা যাবে না। মানে আমরা কাউকে ফট করে বলে দিতে পারি না এ অস্পৃশ্য, একে ছোবে না, এর পাশে বসবে না, এর সাথে খাবে না, বা একে বাজারে জিনিস দেবে না, বা বলতে পারো কোনো পুকুর নদী নালা থেকে একে জল সংগ্রহ করতে দেবে না, এ ধরলেই জিনিসটা নোংরা হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে। এই যে এই ধরনের যে সংকীর্ণতা, এই ধরনের সংকীর্ণতা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু এই অস্পৃশ্যতার বিলোপ সংক্রান্ত এই যে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি কিন্তু ভারতের সংবিধানের 17 নম্বর ধারা অর্থাৎ আমাদের যে মৌলিক অধিকারের যে অংশ সেখানে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া দেখো বি সি ডি তে যে তিনটি অপশন রয়েছে, রাইট টু এডুকেশন, অপশন সি তে বলেছে ইকুয়ালিটি বিফোর ল এবং অপশন ডি তে বলেছে অ্যাবলিশন অফ টাইটেলস। এই প্রতিটি কিন্তু এক একটি করে ভারতের মৌলিক অধিকারের মধ্যে থাকা এক একটি অধিকার, যে অধিকারগুলো ভারতের সংবিধান আমাদেরকে সংবিধান অর্থাৎ আইন নির্দিষ্টভাবে কিন্তু দিয়েছেন। এই ধরনের অধিকার যেগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, এই অধিকারগুলো যদি আমাদের কোনো কারণে কেউ, কোনো ব্যক্তি বিশেষ হতে পারে, কোনো সংস্থা হতে পারে, যদি তারা লঙ্ঘন করে বা তাতে কোনো রকম হানি করে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা কিন্তু ডিরেক্ট সুপ্রিম কোর্টের কাছে কিন্তু এই বিষয়ে রিট পিটিশনের মাধ্যমে অভিযোগ জানাতে পারি। সেটা আবার কোথায় বলা রয়েছে? আমাদের ভারতের সংবিধানের যে মৌলিক অধিকার তার একদম শেষে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার যেটা রয়েছে আর্টিকেল 32, যেখানে 5 রকমের রিট জারির কথা বলা হয়েছে, সেইখানে কিন্তু এই বিষয় উল্লেখ করা হয়েছে। এছাড়া দেখো এই যে রাইট টু এডুকেশন, এই রাইট টু এডুকেশন কত নম্বর ধারা বলতে পারবে? রাইট টু এডুকেশন হচ্ছে কিন্তু রাইট টু এডুকেশন আর্টিকেল 21A। এটা কবে এসেছে? এটা এসেছে 86 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 2002-তে কিন্তু রাইট টু এডুকেশনকে ভারতের সংবিধানে মৌলিক অধিকারের স্থান দেওয়া হয়েছে। আইনের দৃষ্টিতে সমতা, কি বলা আছে? আইনের দৃষ্টিতে সবাই সমান। এটার কথা কোথায় বলা হয়েছে? এটা বলা হয়েছে আর্টিকেল 14 যে রয়েছে আমাদের সেখানে। এছাড়া অ্যাবলিশন অফ টাইটেলস, যেটা উপাধির বিলোপ যেটা বলা হচ্ছে, এটা কিন্তু ভারতের সংবিধানের মৌলিক অধিকারের 18 নম্বর ধারায় কিন্তু অ্যাবলিশন অফ টাইটেলস সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে। বোঝা গেছে? তোমাদেরকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যখন আমরা কোনো একটা ক্লাস তোমাদের জন্য আনছি, সেই ক্লাসে প্রতিটা ভিডিওর সাথে, প্রতিটা অ্যান্সারের সাথে তার কিছু এক্সট্রা অ্যানালিসিস বা এক্সট্রা কিছু ইনফরমেশন আমরা দেওয়ার চেষ্টা করে থাকি। বেশিরভাগ কোশ্চেনেই দেওয়া হয়ে থাকে, কিছু কিছু কোশ্চেনে হয়তো থাকে না। তাই তোমাদেরকে বলবো ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে এবং সেই সঙ্গে ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথেও কিন্তু তোমরা শেয়ার করে নিতে পারো।
তোমরা যত আমাদের ভিডিওকে দেখবে, লাইক করবে, কমেন্ট এন্ড শেয়ার করবে, তত কিন্তু আমরা তোমাদের জন্য আরো এরকম ভিডিও নিয়ে আসতে পারবো। তাই তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব কিন্তু আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। চলো দেখে নেওয়া যাক পরের কোশ্চেনটি কি বলেছে। হোয়াট ইজ রিট অফ ম্যান্ডামাস? এই যে ম্যান্ডামাস, একটু আগে আমি আগের কোশ্চেনে তোমাদেরকে রিট বলেছিলাম যে ভারতের সংবিধানে ৩২ নম্বর ধারায় যে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার রয়েছে, সেখানে কিন্তু ৫ রকমের রিটের মেনশন করা হয়েছে। সেই রকমই ৫টা রিটের মধ্যে একটা রিট হচ্ছে ম্যান্ডামাস। আর আমাদের কাছে এই প্রশ্নের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে যে ম্যান্ডামাস রিট বলতে কি বোঝানো হয়েছে। অপশন এ বলছে সেটেলড, নিষ্পত্তি করা। অপশন বি বলছে টু গেট আ গভর্নমেন্ট বডি টু পারফর্ম ইট ইজ ডিউটিস, অর্থাৎ সরকারি সংস্থাকে দায়িত্ব পালনে বাধ্য করা। অপশন সি বলছে ব্যক্তিকে আদালতে হাজির করা। অপশন ডি বলছে শুনানির সমাপ্তি দাবি করা। ওকে, তোমাদের কি মনে হচ্ছে অপশন কি হবে? দেখো অপশন দেখে কিন্তু অপশন এলিমিনেট করাটাও কিন্তু তোমাদের জানতে হবে। অপশন এলিমিনেশন করতে পারাটাও কিন্তু পরীক্ষার জন্য খুবই জরুরি। তাই তোমরা অপশন এলিমিনেশন করেও কিন্তু তোমরা আস্তে আস্তে রাইট অ্যান্সারের দিকে পৌঁছে যেতে পারো। আশা করছি এই কোশ্চেনের অ্যান্সার তোমাদের সবারই জানা। যারা যারা অ্যান্সার জানো তারা ঝটপট কমেন্ট সেকশনে তোমাদের অ্যান্সারটি জানিয়ে দাও। তোমাদের অ্যান্সার পাওয়ার পর আমি তোমাদের সাথে এর যে আসল অ্যান্সার, অরিজিনাল যে এটা রাইট অ্যান্সার, সেটা নিয়ে আলোচনা করছি। ওকে, অনেকের কাছ থেকে উত্তর পেয়েছি। যারা বলছো অপশন বি এর রাইট অ্যান্সার, তারা একদম ঠিক বলছো। সরকারি সংস্থার দায়িত্ব পালনে বাধ্য করার জন্যই ম্যান্ডামাস নামক রিটটি জারি করা হয়। তাহলে দেখো এই যে ৫ প্রকার রিট, কি কি ৫ প্রকার রিট রয়েছে তোমাদেরকে একটু আগে আমি বলছিলাম, সেগুলো হচ্ছে হ্যাবাস কর্পাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, সিরিউটরি অ্যান্ড কিউবে ওয়ারেন্টো। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কটা, এই ৫টা রিট। এই এক সেকেন্ড, এই যে ৫টা রিট, এই ৫টা রিট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝেছো? পরীক্ষায় কিন্তু এই ৫টা রিট থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কিন্তু আসে। সেই সঙ্গে তোমাদের শুধু যে একটা ম্যান্ডামাস কি বলছে সেটা জেনে রাখলে হবে না, তার সাথে কিন্তু তোমাদেরকে জানতে হবে বাকি যে ৪টে রিট রয়েছে সেই ৪টে রিট সম্পর্কে কিন্তু তোমাদের একটু জেনে রাখতে হবে। এবার এই যে রিটগুলোর কথা বলা হচ্ছে, এর মধ্যে সবার প্রথমে কি আসছে? সবার প্রথমে আসছে হচ্ছে হ্যাবাস কর্পাস। হ্যাবাস কর্পাস কি? হ্যাবাস কর্পাস মানে হচ্ছে, বাংলায় যদি আমরা হ্যাবাস কর্পাস বলি, হ্যাবাস কর্পাস হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ, অর্থাৎ বন্দিকে সশরীরে হাজির করা। এর উত্তর হচ্ছে সেটাই, অর্থাৎ আদালতে যাতে বন্দিকে সশরীরে হাজির করা হয় সেই জন্য এই নির্দেশ জারি করা হয়ে থাকে। পরমাদেশ বা ম্যান্ডামাস যেটা বললাম, সরকারি কোনো কর্তৃপক্ষকে কোনো মানে দায়িত্ব পালনে বাধ্য করা, তার জন্য যে আদেশ দেওয়া হয়। ম্যান্ডামাস মানে হচ্ছে পরমাদেশ, ঠিক আছে? মানে অর্থ হচ্ছে আমরা আদেশ দিচ্ছি। সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোন অধস্তন আদালত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজের দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দিতে পারে। তারপর কি? তারপর যেটা বলবো সেটা হচ্ছে প্রতিষেধ বা প্রভিশন। প্রভিশন কি? প্রভিশন বা প্রতিষেধের অর্থ হলো হচ্ছে নিষেধ করা। দেখো নামের মধ্যেই কিন্তু এর অর্থ লুকিয়ে রয়েছে, প্রভিশন। আমরা বলি না স্ট্রিক্টলি প্রোহিবিটেড, অনেক জায়গায় আমরা লেখা দেখি, মানে প্রবেশ নিষেধ, অর্থাৎ কোনো কিছু নিষেধ করা হচ্ছে। এই আদেশটা কেন জারি করা? জারি করে ঊর্ধ্বতন আদালত নিম্নতন আদালতকে তার এখতিয়ারের বহির্ভূত কাজ সম্পাদন করা থেকে বাধা দেয়। অর্থাৎ তাকে এটা বলে যে তোমার যতটুকু এখতিয়ার তুমি তার মধ্যে থেকে কাজ করো, তুমি তোমার যে সীমা আছে সেটাকে লঙ্ঘন করো না। তারপরেরটা কি? তারপরে যেটা ৪ নম্বর সেটা হচ্ছে কিউ ওয়ারেন্ট, অর্থাৎ অধিকার পৃচ্ছা। অধিকার পৃচ্ছা হচ্ছে কোন অধিকারে, মানে একটা লেখ জারি করা হয়, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট লেখ জারি করে এবং জারি করে যে কোনো ব্যক্তি যে পদ অধিকার করে আছে সেই পদের তিনি আদৌ যোগ্য অধিকারী বা দাবি যা কিনা কতটা যুক্তিসঙ্গত সেটা বিচার করার জন্য কিন্তু কিউ ওয়ারেন্টও যে রয়েছে, অধিকার পৃচ্ছা কিন্তু জারি করা হয়ে থাকে। সবশেষে কি? উৎপ্রেষণ বা স্টিরিওটারি মানে হচ্ছে বিশেষভাবে জ্ঞাত হওয়া। নিম্নতন আদালত যদি এখতিয়ার অতিক্রম করে, ধরো কোন একটা কাজ মানে রায় দিতে গিয়ে, বা নিম্নতন আদালতের ক্ষমতা নেই,
সে তার ক্ষমতার বাইরে গিয়ে যদি কোনো রায় বা কোনো সিদ্ধান্ত ঘোষণা করে, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এই লেখটি কিন্তু জারি করে থাকে। আশা করছি তোমাদের কাছে আমি বোঝাতে পেরেছি আমাদের যে 5টি রিট আছে সেই সম্পর্কে। এবার আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে দেখে নিই। 3 নম্বর কোশ্চেন আমাদেরকে বলছে যে রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতি সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক নয়। বলছে প্রথম যে অপশন বলছে অপশন এ, নীতি প্রণয়ন ও আইন প্রণয়নের মাধ্যমে রাষ্ট্র যে আদর্শ গ্রহণ করে তা প্রতিফলিত করে। অপশন বি, এগুলি সমাজ কল্যাণকে উৎসাহিত করে, তাই এটি সামাজিক ও সমাজতান্ত্রিক। অপশন সি বলছে ইট ইজ নট লিগালি এনফোর্সেবল বাই দ্য কোর্টস ফর ভায়োলেশন, আদালত দ্বারা আইনিভাবে কার্যকর নয়। দে আর এনফোর্সেবল অন দেয়ার ওন অ্যান্ড ডু নট রিকোয়ার এনি ল টু ইমপ্লিমেন্ট দেম, এগুলি নিজে কার্যকর হয় এবং কোনো আইনের প্রয়োজন হয় না। আমাদের কি জানতে চেয়েছে, আমাদের কিন্তু নট ট্রু জানতে চেয়েছে। পরীক্ষার সময় নট ট্রু, এই ইয়েস, এই যে জিনিসগুলো নট ইয়েস, এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবেন, কারণ এগুলো আমরা অনেক সময় পরীক্ষা ওভারলুক করে বেরিয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার ভুল হয়ে যায়। আশা করছি তোমরা যারা ডিরেক্টিভ প্রিন্সিপালস পড়েছো তারা জানো। তাহলে যারা জানো এর কোশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাদেরকে চটপট দিয়ে দাও। রইল তোমাদের জন্য 20 সেকেন্ড সময়। ওকে, সবার কাছ থেকে আমরা উত্তর পেয়েছি। যারা যারা বলছো এর এই প্রশ্নের উত্তর অপশন ডি সঠিক, তারা একদম ঠিক বলছো। দেখো বলেছে নট ট্রু, তাহলে এর মধ্যে নট ট্রু বলেছে, এর যদি আমরা প্রতিটা অপশন দেখি একবার দেখে নেব। নীতি প্রণয়ন ও আইন প্রণয়নের মাধ্যমে রাষ্ট্র যে আদর্শ গ্রহণ করে তা প্রতিফলিত করে, একদমই তাই। বিভিন্নভাবে নির্দেশমূলক নীতি থেকে প্রভাবিত হয়েছে। যেমন ধরো আমাদের যে পঞ্চায়েত ব্যবস্থা, ঠিক আছে, তারপর ধরো আমাদের যে সেটা আর্টিকেল 40 ডিরেক্টিভ সেখান থেকে নিয়ে আসা হয়েছে। তারপরে এই যে একটা প্রভিডেন্ট ফান্ডের যে ব্যাপারটা, সম্ভবত আর্টিকেল 41 কি এরকম আর্টিকেলে বলা রয়েছে এই যে বিষয়টা। তারপরে যারা আর কি গর্ভবতী মা, তাদেরকে যে ম্যাটারনিটি লিভের বিষয়গুলো, এগুলো তো সরকার এখন করেছে, আইন প্রণয়ন নীতি প্রণয়ন করেছে, ওগুলো থেকে প্রভাবিত হয়ে করেছে। তারপরে ধরো এই যে 45 আর্টিকেল 45 অনুযায়ী যে প্রবর্তন যে ধারাগুলোকে আর কি তারা নিয়েছে বিভিন্ন সময়, মানে ডিরেক্টিভ প্রিন্সিপালস থেকে বিভিন্ন আইডিয়াস নিয়ে নীতি প্রণয়ন আইন প্রণয়ন করেছে। সেটা আর্টিকেল 40 আছে, 41 থেকে নিয়েছে, 45 থেকে নিয়ে হয়েছে। এমনকি এই যে বিচার বিভাগ থেকে শাসন বিভাগের যে পৃথক থাকা আর্টিকেল 50-তে বলা হয়েছে, এই যে জিনিসগুলো, এগুলো তো সবই নির্দেশমূলক নীতি থেকে প্রভাবিত হয়েছে। সুতরাং অপশন এ কারেক্ট হয়ে যাচ্ছে। তারপর কি বলছে অপশন বি, এগুলি সমাজ কল্যাণকে উৎসাহিত করে, এটি সামাজিক ও সমাজতান্ত্রিক। যদি সব থেকে বড় সমাজতান্ত্রিকের উদাহরণ দেখি তাহলে বলবো আমাদের পঞ্চায়েত ব্যবস্থার যে বিষয়টা রয়েছে, এটা সমাজ কল্যাণকে উৎসাহ করে যেমন এটা সমাজতান্ত্রিকতার একটা দিক নির্দেশ করে। এই অপশনটাও হচ্ছে না। অপশন সি বলছে আদালত দ্বারা আইনিভাবে কার্যকর নয়, একদম ঠিক বলেছে, কারণ এটা যেহেতু পার্ট 4-এ রয়েছে নির্দেশমূলক নীতি, তাই এটা কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য বা কার্যকর নয়। তাহলে এই অপশন 3 যদি ঠিক হয়, তাহলে যদি ডিরেক্টিভ প্রিন্সিপালস এর সাথে এগুলো যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়, তাহলে এর মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট নয়? এটাই অ্যাপ্রোপ্রিয়েট নয়, এগুলো নিজে কার্যকর হয় এবং কোনো আইনের প্রয়োজন হয় না। সেই জন্য এই কোশ্চেনের রেসপেক্টিভে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, চলো চলে এসেছি আমরা আমাদের পরবর্তী কোশ্চেন নাম্বার 4। ঠিক আছে, কি বলছে কোশ্চেনে একটু দেখে নেব। আর্টিকেল 360 to 51 are listed under which of the following headings of the Indian Constitution? ভারতের সংবিধানের অনুচ্ছেদ 36 থেকে 51-তে কোন শিরোনামের অধীনে অন্তর্ভুক্ত? অপশন এ সমবায় সমিতি, অপশন বি পৌরসভা, অপশন সি মৌলিক কর্তব্য, অপশন ডি ডিরেক্টিভ প্রিন্সিপালস। খুব সোজা, আশা করছি সবাই জানো, একদম সোজা জিনিস, একদম দুধভাত জিনিস। চটপট অ্যান্সার দিয়ে ফেলো, এটার জন্য 10 সেকেন্ডের বেশি টাইম দেওয়াই যাবে না। বলো এর অ্যান্সার কি হতে পারে? একদম ঠিক বলেছো। যারা এটিকে মৌলিক কর্তব্য বলেছো তারা একদম ঠিক বলেছো, অপশন সি। 36 থেকে 51 নম্বর ধারায় কিন্তু মৌলিক কর্তব্য সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়ে, এক সেকেন্ড, 36 to 51। তো এটা সরি, এটা মৌলিক কর্তব্য না, আমি একটু ভুল বলে ফেলেছি। একটু এটা
অন্য হবে, এটা হচ্ছে ডিরেক্টিভ প্রিন্সিপালস হবে। দুটোই যেহেতু পার্ট 4 এ, একটা পার্ট 4 একটা পার্ট 4 এ, তাই একটু আমার সমস্যা হয়েছিল। সরি। আ এই যে অপশন ডি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি 36 থেকে 51 নম্বর ধারায় কিন্তু এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমাদের যে ডিরেক্টিভ প্রিন্সিপালস রয়েছে সেখানে কিন্তু 36 থেকে 51 নম্বর ধারা মিলিয়ে মোট আমাদের কিন্তু 17টা কিন্তু আমাদের নির্দেশমূলক নীতি রয়েছে। এই যে কোঅপারেটিভ সোসাইটি বা এই যে সমবায় সমিতিটা দেখছো, এই কোঅপারেটিভ সোসাইটিটা কিন্তু 2011 সালের সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু নির্দেশমূলক নীতিতে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে? তবু এটাকে আলাদা অপশন হিসেবে দিয়েছে। মিউনিসিপ্যালিটি তো কখনো হবেই না। তারপর কি বলেছে? ফান্ডামেন্টাল ডিউটিস মিউনিসিপ্যালিটি 243 যে কে ওই যে ইয়েটা আর্টিকেলের প্রভিশনটা আছে ওখানে রয়েছে। ফান্ডামেন্টাল ডিউটিস, ফান্ডামেন্টাল ডিউটিস হচ্ছে মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্য আমরা জানি 51 এ থেকে 51 এ, পার্ট 4 এ এবং 51 এর এ থেকে মৌলিক কর্তব্য রয়েছে। তাই মৌলিক কর্তব্য 36 থেকে 51 এর মধ্যে হচ্ছে না। তাহলে পড়ে থাকলো কি ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, তাহলে 36 থেকে 51 নম্বর ধারা হচ্ছে নির্দেশমূলক নীতির অন্তর্ভুক্ত। ঠিক আছে? পরবর্তী কোশ্চেন। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলেছে? পরবর্তী কোশ্চেন আমাদের বলছে যে আহ which of the following article of the Constitution of India lays down that state shall take steps to organize village panchayat অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সংগঠিত করার ব্যবস্থা ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে বলা হয়েছিল? আর্টিকেল 40, আর্টিকেল 41, আর্টিকেল 43, আর্টিকেল 42। একটু আগেই আমি জিনিসটা নিয়ে আলোচনা করেছি, তোমরা দেখেছো। বিভিন্ন কোশ্চেন আলোচনা করতে গিয়ে এটা বলেছি, যদি সবাই ভালো করে শুনে থাকো তাহলে বুঝতেই পারছো অ্যান্সার কি হবে। আর যারা যারা বুঝতে পারছো অ্যান্সার কি হবে ঝটপট দেরি না করে অ্যান্সারটা জানিয়ে ফেলো। যারা যারা অপশন যারা যারা এখানে বলছো অপশন আর্টিকেল 40 মানে অপশন এ আর্টিকেল 40, তারা একদম ঠিক বলছো। কারণ আমাদের ভারতের যে সংবিধান, আমাদের ভারতের সংবিধানের 40 নম্বর যে ধারা, সেই 40 নম্বর ধারায় কিন্তু আমরা পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে কিন্তু আলোচনা দেখতে পাই। এই 50 নম্বরটা কিন্তু সরি 50 বলছি ভুল করে, 40 নম্বর ধারায় কিন্তু ভারতের পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। এই 40 নম্বর ধারাটা কি? এই 40 নম্বর ধারাটা কিন্তু পুরোপুরি গান্ধীজির মস্তিষ্ক প্রসূত। ঠিক আছে? এটা গান্ধীয়ান প্রিন্সিপালের মধ্যে পড়ে আর্টিকেল 40টা। এরপরে এছাড়াও এই যে বি অপশন বলেছে, বি অপশনে কি বলছে? আর্টিকেল 41 এর কথা বলা হচ্ছে। বি অপশনে আর্টিকেল 41 যেটা বলা হয়েছে, এই এখানে কি বলা হয়েছে? আর্টিকেল 41 এটাও নির্দেশমূলক নীতিরই একটি আর্টিকেল। এখানে বলা হচ্ছে নির্দিষ্ট কতগুলো ক্ষেত্রে ক্ষেত্রে কর্ম, শিক্ষা এবং সরকারি সাহায্য পাওয়ার অধিকার হচ্ছে আর্টিকেল 41 এ। এটা কিন্তু একটা সোশ্যাল মানে সমাজতান্ত্রিক প্রিন্সিপাল অর্থাৎ সোশ্যাল প্রিন্সিপাল। তারপরে বলছে আর্টিকেল 43, আর্টিকেল 43 যেমন একটা গান্ধীয়ান প্রিন্সিপাল, সেই রকমই এটা কিন্তু একটা সমাজতান্ত্রিক প্রিন্সিপালের মধ্যে পড়ে, সোশ্যালিস্ট প্রিন্সিপালের মধ্যেও কিন্তু পড়ে। আর্টিকেল 43 হচ্ছে কিন্তু শ্রমিকদের যে জীবন ধারণের জন্য উপযোগী মজুরির ব্যবস্থা, উপযুক্ত জীবনযাত্রার মান, উপযুক্ত সামাজিক ও সাংস্কৃতিক সুযোগ প্রদানের কথা বলা হয়েছে। আর্টিকেল 42 দেখো অপশন ডি তে যে আর্টিকেল 42 এর কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে কাজের উপযুক্ত মানবিক পরিবেশ তৈরি করা এবং একটা মানবিক পরিবেশ সৃষ্টি করা, যাতে সন্তান সম্ভবা মায়েদের জন্য রাষ্ট্র বিশেষ সুযোগ সুবিধার ব্যবস্থা করতে পারে। এই জিনিসটা কিন্তু আমি তোমাদেরকে ইয়ে করেছি, মানে আলোচনা কিন্তু করেছি আর্টিকেল 42টা একটু আগেই, যে রাষ্ট্র কিন্তু কি করবে না এই সংক্রান্ত যে মানে একটা গর্ভবতী যে মহিলা তাদের জন্য একটা সুন্দর একটা পরিবেশের সৃষ্টি করবে, যাতে সে এবং তার শিশু ঠিকঠাক ভাবে বেড়ে উঠতে পারে, সে কাজের ওখানে যাতে সুস্থ পরিবেশ পায়। এই যে ধরনের যে বিষয়গুলো, এবং গর্ভবতী মায়েরা সন্তান জন্মদানের পর যে ম্যাটারনিটি লিভে যায়, এটা প্রাইভেট কিছু অনেক কোম্পানি দেয়, প্রাইভেট কোম্পানি তো কম দিন ছুটি দেয়, সরকারিতে তো প্রায় অনেক দিন ছুটি দেয়। এই বিষয়গুলো না
এই ধরনের বিষয়গুলো থেকে মানে আইডিয়া নিয়ে সরকার বিভিন্ন রকমের আইন ও নীতি প্রণয়ন করেছে। ঠিক আছে, ওকে। পরবর্তী কোশ্চেন দেখবো, পরবর্তী কোশ্চেনে আমাদের কি বলেছে। পরবর্তী কোশ্চেন বলছে ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে 2002 সালে সংশোধন করা হয় এবং 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি ধারায় ক যোগ করা হয়। মানে প্রশ্নটা ফার্স্টে বুঝো কি বলেছে এই প্রশ্নটায়। আমাদের এই প্রশ্নটায় বলেছে যে ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে 2002 সালে যে সংশোধন করা হয়েছিল 6 থেকে 14 বছর বয়সের শিশুদের যে শিক্ষার অধিকারের যে বিষয়টা আছে সেইটা আহ, কোন শিক্ষা মানে শিশুদের শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটা ধারা, এই ধারার কোনটির সাথে ক যোগ করা হয়েছে। ঠিক আছে, অপশন এ বলছে আর্টিকেল 44A, অপশন বি বলছে 57B, সি বলছে 55B, ডি বলছে আর্টিকেল 51A। এটা একটু ট্রিকি আছে, একটু নজর করলেই বুঝে যাবে কেন এটা বলা হচ্ছে। আহ এর অপশন না, এর অপশন হচ্ছে আর্টিকেল 51A। কেন আর্টিকেল 51A তোমাদের মনে হতে পারে, কারণ আমি তো একটু আগে বলছিলাম আর্টিকেল 45-এ শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থার কথা বলা হয়েছে 6 থেকে 14 বছর বয়সে, এবং সেই জিনিসটাকে আবার আমি বললাম যে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে ইয়েতে অন্তর্ভুক্ত করা হয়েছে, মৌলিক অধিকারে 21A তে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে এখানে 51A কেন অ্যান্সার হলো? এখানে 51 এই কারণে অ্যান্সার হলো, এই বিষয়টা 51A মানে কি, আমাদের মৌলিক কর্তব্যের কথা বলা হচ্ছে। এই যে 6 থেকে 14 বছর বয়স্ক বাচ্চাদের জন্য বাবা মা শিক্ষার ব্যবস্থা করবে, এইটার যে মৌলিক কর্তব্য হিসেবে কিন্তু আর্টিকেল 51-এ কিন্তু সংযুক্তি করা হয়েছে। সেই কারণে আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি। আশা করছি কোশ্চেনগুলো এবং অ্যান্সারগুলো তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের কোথাও কোনো রকম কোনো কনফিউশন থেকে বা বুঝতে কোনো অসুবিধা থাকে, তোমরা কিন্তু আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে কিন্তু সেটা জানাতে পারো। চলো পরের কোশ্চেন কি বলেছে দেখে নেব। পরের কোশ্চেন বলছে ভারতের রাষ্ট্রপতি সংবিধান লঙ্ঘনের জন্য অভিশংসিত হলে অভিযোগ কে আনে? অর্থাৎ ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্ট প্রস্তাব কোথায় আনা যায় সেই বিষয়ে জানতে চেয়েছে এক কথায়। অপশন এ বলছে শুধু লোকসভায়, অপশন বি বলছে যে কোনো কক্ষে সংসদে, অপশন সি বলছে শুধু রাজ্যসভায়, অপশন ডি বলছে মন্ত্রিসভায়। খুব সহজ কোশ্চেন, চটপট অ্যান্সার দিয়ে ফেলো। একদম ঠিক, যারা বলেছো অপশন বি একদম হচ্ছে সঠিক অ্যান্সার। আইদার হাউস অফ পার্লামেন্ট অর্থাৎ সংসদের যে কোনো কক্ষে। ভারতের রাষ্ট্রপতি যদি সংবিধান না মেনে কাজ করেন, তার বিরুদ্ধে যদি সংবিধান লঙ্ঘনের অভিযোগ হয়, তাহলে কি করতে হয় না, তাকে ইমপিচ করতে হয়। এই ইমপিচমেন্টের প্রস্তাব যে কোনো হাউসে কিন্তু উত্থাপিত হতে পারে। ইমপিচমেন্টের প্রস্তাব, এই যে প্রস্তাবটা উত্থাপিত হতে কতজনের স্বাক্ষর লাগে জানো? 1/4 যে মেম্বার্স আছে, সেই 1/4 মেম্বারদের কিন্তু স্বাক্ষর বাধ্যতামূলক। অর্থাৎ যে কক্ষে, এটা ধরো রাজ্যসভায় উত্থাপিত হলো, রাষ্ট্রপতিকে ইমপিচ করা হবে, সেক্ষেত্রে রাজ্যসভার যে মানে সাংসদরা রয়েছে তাদের মধ্যে থেকে 1/4 এর দ্বারা কিন্তু স্বাক্ষরিত হতে হবে অ্যাট ফার্স্ট। এই যে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট, এইখানে কোন সম্পর্কে কোথায় সংবিধানে কোথায় বলা হয়েছে? আর্টিকেল 61-এ কিন্তু ভারতের রাষ্ট্রপতির যে ইমপিচমেন্ট সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এবার যখন এই ধরনের প্রস্তাবে সাইন করা হয়ে গেল, তারপরে কি করা হয়? তারপরে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যিনি থাকেন তাকে 14 দিনের একটা নোটিশ দেওয়া হয়। এবার নোটিশ দেওয়ার পর যদি পার্লামেন্টের দুটো হাউসেই অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা দুটোতেই তার আগে তার সম্পর্কে ইনভেস্টিগেশন হবে, যে 14 দিন সময় তাকে জানানো হলো যে আপনার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা হয়েছে। তারপরে কি হয়? তারপরে একটা তোমার ইনভেস্টিগেশনের মতো হয়। ঠিক আছে, ইনভেস্টিগেশনে যদি তিনি দোষী প্রমাণ হয়, তাহলে সেই ক্ষেত্রে পার্লামেন্টের যে দুটো কক্ষ আছে, সেই দুটো কক্ষের উপস্থিত এবং ভোটদানকারী সদস্যের 2/3 অংশের সমর্থন লাগে। যদি সেই 2/3 অংশের সমর্থন পাওয়া যায়, তাহলেই কিন্তু প্রেসিডেন্টকে একমাত্র রিমুভ করা যায়। ঠিক আছে, তোমাদের জন্য যে কোশ্চেনটা আমার দিক থেকে থাকবে সেটা হচ্ছে ভারতের যে রাষ্ট্রপতি এর যে ইমপিচমেন্ট
কোন দেশ থেকে আমরা নিয়েছি? ভালো করে শুনবে। ইন্ডিয়ার যে প্রেসিডেন্ট আছে, সেই ইন্ডিয়ান প্রেসিডেন্টের ইমপিচমেন্ট আমরা কোন দেশ থেকে নিয়েছি? ঠিক আছে, তোমরা কিন্তু আমাদেরকে এটা অবশ্যই জানাবে। পরের কোশ্চেনে চলে যাব। তার আগে এখান থেকে যদি কারোর কোনো কনফিউশন থাকে আমাকে কিন্তু জানাতে পারো। চলো, আমাদের পরের কোশ্চেন কি আছে আমরা সেটা একটু দেখে নেব। 8 নম্বর কোশ্চেন আমাদেরকে কি বলেছে? আমাদের 8 নম্বর কোশ্চেনে বলেছে ভারতের কেন্দ্রীয় নির্বাহী বিভাগের প্রধান কে? রাষ্ট্রপতি, ভারতের প্রধান বিচারপতি, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি না প্রাইম মিনিস্টার? খুব সহজ কোশ্চেন, অ্যান্সারটাও খুব দুধভাত অ্যান্সার, চটপট অ্যান্সার দিয়ে ফেলো। জানতে চেয়েছে ইউনিয়ন এক্সিকিউটিভ অফ দ্য গভর্নমেন্ট কে ইন্ডিয়ার? যারা যারা অপশন সি অ্যান্সার বলছো একদম ঠিক বলছো। এটা একদম সহজ কোশ্চেন এবং তার অ্যান্সারটাও খুব সহজ, সেই জন্যই বললাম যে একদমই দুধে ভাতে কোশ্চেন এবং তার একদম দুধে ভাতে অ্যান্সার। ঠিক আছে, ভারতের কেন্দ্রীয় নির্বাহী বিভাগের প্রধান যদি আমাদেরকে পরীক্ষায় প্রশ্নে দেয় তাহলে আমরা অ্যান্সার কি করব? অ্যান্সার করব হচ্ছে আমরা দা প্রেসিডেন্ট, অর্থাৎ ভারতের রাষ্ট্রপতি। পরবর্তী কোশ্চেন দেখে নেব কি বলছে। আর্টিকেল 123 of the Constitution of India gives the power of enacting ordinance who among the following? কি বলেছে যে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদে 123 নম্বর ধারা অনুযায়ী অধ্যাদেশ জারি করার ক্ষমতা কার? ঠিক আছে, অধ্যাদেশ জারি করার ক্ষমতা কার জানতে চেয়েছেন? রাষ্ট্রপতি, অপশন বি লোকসভা স্পিকার, অপশন সি প্রধানমন্ত্রী, অপশন ডি উপরাষ্ট্রপতি। খুব সহজ, আর্টিকেলটা ভালো করে নজর করো তাইলে কিন্তু অ্যান্সারটা খুব সহজেই তোমরা করতে পারবে। তোমাদের এটার অ্যান্সার করো, 10 সেকেন্ডস তোমাদের টাইম দিচ্ছি, কারণ খুবই সহজ কোশ্চেন এটা, তোমরা সবাই জানো, আই হোপ চটপট অ্যান্সার দিয়ে ফেলো। একদম ঠিক বলেছো যারা বলেছো এর অ্যান্সার রাষ্ট্রপতি, কোনো ভুল নেই, একদম ঠিক। যে আর্টিকেলের 123 অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি কিন্তু একমাত্র অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা ভোগ করে থাকেন। ঠিক আছে, আর একটা জিনিস যেটা আমাদের মনে রাখা দরকার সেটা হচ্ছে এই যে অর্ডিন্যান্স, এই যে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, এটা তো আমরা জানলাম আর্টিকেল 123 অনুযায়ী রাষ্ট্রপতি রয়েছে। তোমরা কি জানো রাষ্ট্রপতি কখন অর্ডিন্যান্স জারি করতে পারে? রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে তখনই যখন কিনা কি হয় না, আমাদের যে পার্লামেন্ট আছে সেই পার্লামেন্ট শুরু হওয়া এবং সেই শুরু হওয়া থেকে 6 সপ্তাহের মধ্যে কিন্তু অর্ডিন্যান্স পার্লামেন্ট কর্তৃক কিন্তু অনুমোদিত হতে হয়। ঠিক আছে, আশা করছি কোশ্চেন এবং তার অ্যান্সার গুলি তোমরা বুঝতে পারছো। যদি কোনো জায়গা থেকে তোমাদের কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে বা বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা কিন্তু আমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করে নিতে পারো। পরবর্তী প্রশ্ন বলছে, দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের ভাইস, এটা অ্যান্সারটা আমি তোমাদের দাগিয়ে দিইনি, দাঁড়াও এক সেকেন্ড। দ্য প্রেসিডেন্ট, ওকে। 10 নম্বর বলছে ভারতের সংসদ যে কোনো এক কক্ষ আহ্বান বা মুলতুবি করার ক্ষমতা কার রয়েছে? আহ্বান বা মুলতুবি? অপশন এ প্রধান নির্বাচন কমিশনার, অপশন বি উপরাষ্ট্রপতি,
অপশন সি প্রধানমন্ত্রী, অপশন ডি রাষ্ট্রপতি। এটা একদম দুধ ভাত কোশ্চেন, তার দুধ ভাত অ্যান্সার হওয়া উচিত। তোমাদের জন্য এই কোশ্চেনের অ্যান্সারের জন্য আমি তোমাদেরকে 10 সেকেন্ডস টাইম দিচ্ছি। চটাপট তোমরা এর রাইট অ্যান্সারটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। একদম ঠিক, যারা বলছো এটার অ্যান্সার প্রেসিডেন্ট, একদম ঠিক বলছো। এবার আমরা জেনে নেব প্রেসিডেন্ট কি করে। প্রেসিডেন্টের কিন্তু একটা ক্ষমতা আছে সামন করার, দুটো যে ইন্ডিয়ান পার্লামেন্টের যে এলএস এবং আরএস অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা যে রয়েছে, তাদেরকে সামন করার কিন্তু একটা ক্ষমতা রয়েছে। এবং এই ক্ষমতার মাধ্যমেই কিন্তু কি করে না, এই ক্ষমতার মাধ্যমেই তিনি কিন্তু জয়েন্ট সেশন অনেক সময় ডেকে থাকেন। এছাড়া কি করেন তিনি, যে জয়েন্ট সেশনটা ডেকে থাকেন, সেই জয়েন্ট যে সেশনটা হয় সেই জয়েন্ট সেশনে কিন্তু প্রিসাইডেড অর্থাৎ সভাপতিত্ব করেন কিন্তু লোকসভার যিনি স্পিকার থাকে তিনি। আর যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে লোকসভার স্পিকার সেই মুহূর্তে অ্যাভেলেবল নেই বা উপস্থিত নেই, তাহলে সেক্ষেত্রে যিনি ডেপুটি স্পিকার থাকেন তিনি কিন্তু সেই কার্যভার কিন্তু পালন করে থাকেন। তাহলে এই যে ভারতের যে কোনো কক্ষের মানে একসাথে যে কক্ষের আহ্বান অর্থাৎ যে আহ্বানটা করেন বা মুলতবি করার যে বিষয়টা অর্থাৎ যৌথ অধিবেশনের যে বিষয়টা, সেইটা কিন্তু করে থাকেন কে, আমাদের ভারতের রাষ্ট্রপতি। আর এই যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন হচ্ছে আমাদের স্পিকার। যদি স্পিকার না থাকে তাহলে সেক্ষেত্রে ডেপুটি স্পিকার। আর ভারতের যে সংবিধানের যে 108 নম্বর ধারা আছে সেখানে কিন্তু যৌথ অধিবেশন সম্পর্কে কিন্তু আলোচনা করা হয়েছে। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, অ্যারেঞ্জ দ্য নেমস অফ দ্য ফলোইং ইন্ডিয়ান প্রেসিডেন্টস ইন দ্য ডিসেন্ডিং অর্ডার অফ দেয়ার টেনিওর। অর্থাৎ পরপর অনুযায়ী আমাদেরকে সাজাতে বলেছে, ক্রমান্বয়ে দীর্ঘতম থেকে ক্ষুদ্রতম মেয়াদে আমাদেরকে কিন্তু সাজাতে বলেছে। দেখো অপশন, প্রথমে 1 নম্বরে বলেছেন ফরুকউদ্দিন আলী আহমেদ, 2 বলছে নীলাম সঞ্জীব রেড্ডি, 3 বলছে ডক্টর জাকির হোসেন, 4 হচ্ছে জ্ঞানী জুয়েল সিং। এর অপশন রয়েছে এ বি সি ডি করে 3-1-2-4, 4-1-3-2, 4-2-3-1 এবং 4-2-1-3। এর মধ্যে কত 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 রয়েছে সেটা আমাদের জানতে চেয়েছে, 1 2 3 4 করে কার মেয়াদকাল সবচেয়ে বেশি, তারপর কাল, এরকম করে আমাদের জানতে চেয়েছে। দেখো না, তোমরা অ্যান্সারটা অনেক হচ্ছে না। এই যে আমাদের বলেছে, আমাদের সবার প্রথমে বলেছে দেখো ফখরুদ্দিন আলী আহমেদ। আমরা তারটা নিয়ে ফার্স্টে দেখবো, যেহেতু আমাদের অপশন 1-এ উনি দিয়েছেন। ফখরুদ্দিন আলী আহমেদ কতদিন ছিলেন? 1974 থেকে 1977 সাল অব্দি উনি ছিলেন। ঠিক আছে, প্রথমে শোনো কে কতদিন অব্দি ছিল। নীলাম সঞ্জীব রেড্ডি, ঠিক আছে, ডাক্তার জাকির হোসেন, আর হচ্ছে ভিভি গিরি। ডাক্তার জাকির হোসেন ছিলেন 1967 থেকে 1969, এটা হচ্ছে জাকির হোসেন। ঠিক আছে, তারপরে হচ্ছে কি বলছে জ্ঞানী জুয়েল সিং। ওকে, জ্ঞানী জুয়েল সিং ছিলেন 1982 টু 1987 অব্দি। তারপর যদি আমরা বলি নীলাম সঞ্জীব রেড্ডি সম্পর্কে যদি আমরা বলি, নীলাম সঞ্জীব রেড্ডি ছিলেন 1977 টু 1982। ঠিক আছে, এবার আমি সবার ইয়েটা বললাম কে কতদিন, ঠিক আছে, কার কত কি টেনিওর। এবার বলো তোমাদের এর মধ্যে কোন অপশনটা রাইট মনে হচ্ছে। দীর্ঘতম বলেছে কিন্তু, এখানে কিন্তু অপশন ডি হবে হচ্ছে রাইট অ্যান্সার। অপশন ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। মানে 4 জ্ঞানী জুয়েল সিং প্রথমে, 4 নম্বরে জ্ঞানী জুয়েল সিং। জ্ঞানী জুয়েল সিং এর পর হচ্ছে নীলাম সঞ্জীব রেড্ডি, তারপর হচ্ছে সরি জ্ঞানী জুয়েল সিং, নীলাম সঞ্জীব রেড্ডি, তারপর হচ্ছে ফারুকউদ্দিন আলী আহমেদ, তারপর হচ্ছে ডক্টর জাকির হোসেন। ঠিক আছে, এইভাবে কিন্তু ক্রমান্বয়ে আমাদের সাজাতে হবে যদি এই ধরনের কোশ্চেন আসে। তার জন্য কিন্তু কে কতদিন কোন দায়িত্বভার সামলেছেন, কতদিন পদে ছিলেন, সেটা কিন্তু আমাদের জেনে নিতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে। পরবর্তী কোশ্চেন বলছে
1986 সালের ডাকঘর সংশোধনী বিলের ক্ষেত্রে কোন ভারতীয় রাষ্ট্রপতি পকেট ভেটো ব্যবহার করেছিলেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুব আসে। অপশন এ রাজেন্দ্র প্রসাদ, অপশন বি নীলাম সঞ্জীব রেড্ডি, অপশন সি শঙ্কর দয়াল শর্মা, অপশন ডি জ্ঞানী জৈল সিং। একদম ঠিক, জ্ঞানী জৈল সিং হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। অর্থাৎ আমাদের যে ভারতের যে প্রেসিডেন্ট, এই ভেটো সম্পর্কে বলার সময় আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের যে ভারতের যে প্রেসিডেন্ট সম্ভবত 111 নম্বর ধারা অনুযায়ী আমাদের ভারতের যিনি প্রেসিডেন্ট তিনি কিন্তু তার ভেটো যে পাওয়ারটা আছে তিনি তার ভেটো পাওয়ারটা কিন্তু ব্যবহার করে থাকেন। ঠিক আছে, এই যে ভেটো পাওয়ারটা তিনি ব্যবহার করেন, এই ভেটো পাওয়ার আমাদের ভারতে যে ভেটো পাওয়ার রয়েছে সেটা কিন্তু 3 প্রকার ভেটো পাওয়ার। কি কি ভেটো রয়েছে? পূর্ণাঙ্গ ভেটো, স্থগিতকারী ভেটো, আর একটা হচ্ছে পকেট ভেটো। আর এখানে আমরা আলোচনা করছি পকেট ভেটো সম্পর্কে। পকেট ভেটো কি জানো? আমাদের সবার জামায় পকেট থাকে, বিশেষত ছেলেদের জামায় তো থাকেই পকেট। এই যে পকেট ভেটো, এই পকেট ভেটোটা হচ্ছে সেই রকম একটা পকেটের মতো বিষয়। কি হয়, ধরো কোনো একটা বিল এসছে দুটো কক্ষ থেকে পাশ হয়ে রাষ্ট্রপতির কাছে সম্মতির জন্য। সেই সময় রাষ্ট্রপতি যদি সেই বিলটিকে না লোকসভা ফেরত পাঠালো বা না কিছু করলো, কোন রকম কোনো পরামর্শ দিল, কিচ্ছু করলো না, জাস্ট বিলটা তার কাছে এসেছে, তিনি বিলটাকে চুপচাপ রেখে দিলেন নিজের কাছে, অর্থাৎ পকেটে ভরে রেখে দিলেন। বোঝা গেল? মানে একটা বিল, সেই বিলটাকে সংবিধান সংশোধনী বিলে আমরা জানি দুটো কক্ষ থেকে পাশ হয়ে রাষ্ট্রপতির কাছে আসে, রাষ্ট্রপতি সেইটা যদি সাইন করে তাহলে সেটা কি হয়, সেটা আইনে পরিণত হয়। কিন্তু যখন ধরো গভর্নমেন্ট মেজরিটিতে নেই, সেই সময় বেসিক্যালি পকেট ভেটোটা হয়। সেই সময় কোনো একটা বিল লোকসভা রাজ্যসভা দুটো কক্ষ পাশ হয়ে রাষ্ট্রপতির কাছে সম্মতির জন্য এসছে, তখন রাষ্ট্রপতি কোনো রকম সম্মতি না দিয়ে বা সেটাকে আবার ফেরত না পাঠিয়ে নিজের কাছে চুপচাপ রেখে দিলেন, পকেটে ভরে রেখে দিলেন। সেই সময় যে ভেটোর এই যে পকেটে ভরে রাখার যে ব্যাপারটা, সেটাকেই বলা হয় হচ্ছে পকেট ভেটো। এর কোনো সময় সীমা নেই, এর কোনো, যেটা কিন্তু অনির্দিষ্ট কালের জন্য। উনি দুদিনও পকেটে ভরে রাখতে পারে, উনি 10 দিনও পকেটে ভরে রাখতে পারে, কি 10 বছরও পকেটে ভরে রাখতে পারে। এর কিন্তু কোনো নির্দিষ্ট সময় কিন্তু নেই। ঠিক আছে, সেই রকমই একটা পকেট ভেটো কিন্তু প্রয়োগ করেছিলেন 1986 সালের ডাকঘর সংশোধনী বিলের ক্ষেত্রে। রাষ্ট্রপতি ছিলেন কে? জ্ঞানী জৈল সিং। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি কিন্তু চেষ্টা করছি তোমাদের সাথে এর যে আদার্স ইনফরমেশন গুলো আছে, আদার্স ইনফরমেশন গুলো নিয়ে কিন্তু আলোচনা করার। ঠিক আছে, আর তার সাথে আর একটা যেটা বলবো সেটা হচ্ছে যারা যারা আমাদের এই ভিডিওগুলি দেখছো তারা অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো প্লিজ। তোমাদের এই লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব কিন্তু আমাদের জন্য খুবই ইউজফুল। পরবর্তী কোশ্চেন বলছেন, কেন বলা হয় যে ভারতীয় রাষ্ট্রপতির পকেট ভেটো আমেরিকার রাষ্ট্রপতির তুলনায় বেশি? একটু আগে আমরা পকেট ভেটো সম্পর্কে জানলাম, এবার বলছে আমেরিকার রাষ্ট্রপতির তুলনায় ভারতের রাষ্ট্রপতির পকেট ভেটো বেশি শক্তিশালী কেন, সেটা জানতে চেয়েছে। অপশন এ বলছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা অনির্দিষ্টকালের জন্য বিলের উপর কোনো পদক্ষেপ না নেওয়া। অপশন বি, আমেরিকার রাষ্ট্রপতি 10 দিনের মধ্যে বিল ফেরত দিতে বাধ্য, অথচ ভারতের রাষ্ট্রপতির কাছে 30 দিন সময় আছে। অপশন সি, আমেরিকার রাষ্ট্রপতি 10 দিনের মধ্যে বিল ফেরত দেন, অথচ ভারতীয় রাষ্ট্রপতির 20 দিন সময় আছে। আর অপশন ডি বলছে আমেরিকার রাষ্ট্রপতি 10 দিনের বেশি বিল নিজের কাছে রাখলে আর ফেরত দিতে পারেন না। তাহলে এর মধ্যে কোনটা হবে রাইট অ্যান্সার? তোমরাই বলো, একটু আগে আমি আলোচনা করেছি। ভালো করে শুনে থাকলে খুব সহজেই অ্যান্সার করতে পারবে। হ্যাঁ, একদম ঠিক। একটু আগেই আমি বললাম যে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে অনির্দিষ্ট কালের জন্য বিলের উপর কোনো পদক্ষেপ না নেওয়া, অর্থাৎ অনির্দিষ্ট কালের জন্য পকেট ভেটো প্রয়োগ করে বিলটিকে নিজের কাছে মানে পকেটস্থ করে রেখে দেওয়ার। সে এই যে স্পেসিফিক্যালি এই ক্ষমতাটা মার্কিন রাষ্ট্রপতির তুলনায় ভারতের রাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু বেশি রয়েছে। পরবর্তী কোশ্চেন কি বলেছে, ভারতের সংবিধানের অনুচ্ছেদে 89 নম্বর ধারা অনুযায়ী রাজ্যসভার স্বাভাবিক পদাধিকার প্রাপ্ত চেয়ারম্যান কি হবে? আমরা সবাই জানি আমাদের রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান কে। অপশন এ ভারতের উপরাষ্ট্রপতি, অপশন বি ভারতের রাষ্ট্রপতি, অপশন সি সংসদীয় বিষয়ক মন্ত্রী,
অপশন ডি হচ্ছে রাজ্যসভার প্রবীণতম সদস্য। একদম ঠিক, রাইট অ্যান্সার হচ্ছে দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভারতের সংবিধানের যে 89 নম্বর যে অনুচ্ছেদ আছে সেখানে কিন্তু এক্স অফিসিও চেয়ারম্যান হিসেবে ভারতের উপরাষ্ট্রপতির কথা কিন্তু বলা হয়েছে। আর কি যে মনে রাখতে হবে, আর্টিকেল 63 কিন্তু বলা হয়েছে ভারতে একজন ভাইস প্রেসিডেন্ট থাকবেন। আর্টিকেল 64এও কিন্তু এক্স অফিসিও চেয়ারম্যান হিসেবে, রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান হিসেবে কিন্তু ভাইস প্রেসিডেন্টের কথা বলা হয়েছে। আবার আর্টিকেলের 89 এর 1-এও কিন্তু ভাইস প্রেসিডেন্টকে অ্যাজ এ চেয়ারম্যান বলা হয়েছে রাজ্যসভার। ঠিক আছে, তাহলে আমাদের কাছে যদি 89 না থেকে যদি 64ও থাকে তাহলেও কিন্তু ভারতের রাষ্ট্রপতি এর অ্যান্সার হবে। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদ অনুযায়ী কেউ ভারতের নাগরিক না হলে, 35 বছর বয়স সম্পূর্ণ না করলে এবং রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্য না হলে উপরাষ্ট্রপতি নির্বাচিত হতে পারবেন না? কোথায় বলা রয়েছে? আর্টিকেল 65, আর্টিকেল 63, আর্টিকেল 66, আর্টিকেল 64। এই যে পুরো কোশ্চেনটা বলেছে না, এই কোশ্চেনটা বলেছে যে একজন রাজ্যসভার সদস্য হতে গেলে বা একজন উপরাষ্ট্রপতি হতে গেলে তার কি যোগ্যতা থাকা দরকার। এই যে বিষয়টা, এই রাষ্ট্রপতির যে যোগ্যতা সংক্রান্ত এই যে বিষয়টা, এই নিম্নলিখিত আর্টিকেল গুলোর মধ্যে কোন আর্টিকেলে আলোচনা করা হয়েছে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। আর্টিকেল 66 হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। আর্টিকেল 66 এ কিন্তু এই সম্পর্কে আলোচনা করা হয়েছে, অর্থাৎ আর্টিকেল 66 এ ইলেকশন অফ দি ভাইস প্রেসিডেন্ট কিন্তু আলোচনা করা হয়েছে। আর্টিকেল 65 এ কি আলোচনা করা হয়েছে? আর্টিকেল 65 এ বলা হয়েছে যে ভাইস প্রেসিডেন্ট অ্যাজ আ প্রেসিডেন্ট হিসেবে কার্যভার বহন করবেন যতদিন না নতুন রাষ্ট্রপতি আসছে ততদিন পর্যন্ত। ধরো রাষ্ট্রপতি মারা গিয়েছেন বা রাষ্ট্রপতি পদচ্যুতি হয়েছে বা রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, সেক্ষেত্রে তার কার্যভার সামলাবে কে? রাষ্ট্রপতির অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি। এইটা বলা হয়েছে আর্টিকেল 65 এ। আর্টিকেল 63 তে কি বলা হয়েছে? যে আমাদের ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবে, সেটা বলা হয়েছে আর্টিকেল 63 তে। আর 64 এ কি বলা হয়েছে? 64 এ বলা হয়েছে যে ভাইস প্রেসিডেন্ট হচ্ছে কিন্তু রাজ্যসভার একজন এক্স অফিসিও চেয়ারম্যান। পরবর্তী কোশ্চেন কি বলছে? পরবর্তী কোশ্চেন বলছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতের অ্যাটর্নি জেনারেল সম্পর্কিত বিধান রয়েছে? অ্যাটর্নি জেনারেল কে বলতো? অ্যাটর্নি জেনারেল হচ্ছে কিন্তু আমাদের ভারতের যে আইনি মুখ্য আধিকারিক রয়েছেন, তিনি হচ্ছেন কিন্তু ভারতের অ্যাটর্নি জেনারেল। তাকে কে নিয়োগ করে থাকেন? ভারতের যে রাষ্ট্রপতি অর্থাৎ প্রেসিডেন্ট তিনি কিন্তু নিয়োগ করে থাকেন। আর্টিকেল 76, আর্টিকেল 56, আর্টিকেল 66, আর্টিকেল 46। খুব সোজা, চটপট অ্যান্সার দিয়ে পেলো। এই অ্যান্সার গুলো দিতে একদম টাইম লাগার কথা নয়। একদম ঠিক, আর্টিকেল 76 এ কিন্তু ভারতের অ্যাটর্নি জেনারেল সম্পর্কে কিন্তু বলা হয়েছে। তারপরের কোশ্চেন আমরা চলে যাব। তারপরের কোশ্চেন আমাদেরকে বলা হয়েছে যে ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে মানি বিল সংজ্ঞায়িত করা হয়েছে, অর্থাৎ কোন ধারাতে মানি বিল সম্পর্কে ডেফিনেশন দেওয়া হয়েছে। অপশন এ বলছে আর্টিকেল 110, অপশন বি 109, অপশন সি 115, অপশন ডি 113। চটপট অ্যান্সার দিয়ে ফেলো। এইখানে যে কোশ্চেনটা দিয়েছে, দেখো কোশ্চেনটাই কিন্তু আমাদের মানি বিলের সংজ্ঞা জানতে চাওয়া হয়েছে। একটু ভালো করে জিনিসটা দেখতে হবে তোমাদের, ঠিক আছে? ভালো করে না দেখলে কিন্তু এটার অ্যান্সারটা কিন্তু করতে পারবে না। একটু ভালো করে দেখো, দেখে তারপর অ্যান্সার করো। আর্টিকেল 110 যেটা, সেখানে কিন্তু মানি বিল সম্পর্কে কিন্তু সংজ্ঞা দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে রাইট অ্যান্সার হবে কিন্তু আর্টিকেল 110।
যারা 115 বলছিলেন ভুল হচ্ছে ওটা। The Compensatory Appropriation Fund Bill was passed by the Rajya Sabha of India in the year. Compensatory Appropriation Fund Bill ভারতের রাজ্যসভায় কত সালে পাস হয়েছিল? 2008, 2010, 2014 না 2016? ওকে, রাইট অ্যান্সার কি হবে? এর রাইট অ্যান্সার হবে হচ্ছে, এটা একটু অন্যরকম আছে, নাই জানতে পারো, অসুবিধা নেই না জানলে। এর রাইট অ্যান্সার হচ্ছে 2016। এই বিলটা সম্পর্কে কিন্তু রাজ্যসভায় যে পাস হয়েছিল এই বিলটা 2016 সালে কিন্তু এই বিলটা পাস হয়েছিল। এই বিলটা বিশেষত কিসের উপর বেস করেছিল? এই বিলটা বিশেষ করে মানে কোন ফরেস্ট যে আমাদের যে বন যে রয়েছে সেই সমস্ত বনাঞ্চলগুলোকে যাতে রক্ষা করা হয় এবং যাতে সেগুলোকে ধ্বংস যাতে না করা হয় এবং ডিফরেস্টেশন যাতে না করা হয়, নগরায়নের নামে যাতে ফরেস্ট গুলোকে ধ্বংস করে ঘুরিয়ে দেওয়া না হয়, সেই উদ্দেশ্যেই কিন্তু এই আইনটা কিন্তু পাশ করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন দেখে নেব। Which of the following statements about the Rajya Sabha is correct? রাজ্যসভা সম্পর্কে নিম্নলিখিত কোনটি ঠিক? অপশন এ, half of the members retire every year. Option B, 1/3 of the members retire every second year. 1/5 of the members retire in every second year. Option D হচ্ছে 1/3 of the members retire every year. তাহলে কি হবে এর রাইট অ্যান্সার? সবাই জানি আমরা এর রাইট অ্যান্সার কি হতে পারে, খুব সোজা কোশ্চেন, খুব সোজা অ্যান্সার। এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। যারা যারা রাইট অপশন বি বলেছো একদম ঠিক বলেছো, কারণ ভারতের যে আমাদের যে রাজ্যসভা সেটা কিন্তু একটা পার্মানেন্ট চেম্বার, পার্মানেন্ট বডি। এটা কিন্তু কোনো রকম ভাবে লোকসভার মতো 5 বছর হয়ে গেলে ডিসলিউশন হয় না। তবে যদি আমাদের বলতেই হয় তাহলে কিন্তু আমাদের যে ভারতে যে রাজ্যসভা রয়েছে তার কার্যকালের মেয়াদ হচ্ছে কত? তার কার্যকালের মেয়াদ হচ্ছে কিন্তু 6 বছর। ঠিক আছে, এই যে কার্যকালের মেয়াদ 6 বছর, এই 6 বছরের মধ্যে হচ্ছে 238 জন হচ্ছে কিন্তু মেম্বার, 238 জন কিন্তু রাজ্যগুলো থেকে আসা হচ্ছে মেম্বার, এবং এর মধ্যে 250 জন মেম্বার, টোটাল হচ্ছে 250 জন মেম্বার। 238 জন আসে কোথা থেকে? বিভিন্ন রাজ্য থেকে আসে, এবং 12 জন আসে কোথা থেকে? ইউনিয়ন টেরিটরি থেকে কিন্তু 12 জন বাকি মেম্বাররা কিন্তু আসেন। ঠিক আছে, আর এই যে বাকি যে মেম্বাররা এরা কিন্তু প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য কিন্তু এখান থেকে অবসর নেয়। তারপর 20 নম্বর কি বলেছে? 20 নম্বর কোশ্চেনে আমরা চলে যাব। 20 নম্বর কোশ্চেন বলছে, পার্লামেন্ট ডাজ নট have the power to make law on the subject include in list of schedule 8 schedule 7 of the constitution of India, which of the following is an exception? ভারতের সংবিধানের 7ম তপশিলের তালিকা 2 এর বিষয়গুলিতে সংসদের আইন করার ক্ষমতা নেই, নিম্নলিখিত কোন ক্ষেত্রে ব্যতিক্রম ঘটতে পারে? অর্থাৎ কোন ক্ষেত্রে সংবিধানের 7ম তপশিলের কোন ক্ষেত্রে এই আইন প্রণয়ন করার ক্ষমতা সংসদের নেই? অপশন এ বলছে প্রধানমন্ত্রী অনুরোধ করলে, অপশন বি বলছে রাজ্যসভা এই বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করলে, অপশন সি বলছে রাজ্যের রাজ্যপাল প্রয়োজনীয় বলে প্রত্যায়িত করলে, অপশন ডি বলছে বিচার বিভাগ অনুরোধ করলে। যারা যারা রাইট অ্যান্সার জানো তোমাদেরকে আমি একটু টাইম দিচ্ছি, চটপট তোমরা রাইট অ্যান্সারটি জানাও। এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, একদম তাই, অপশন বি। The 7th schedule of the Indian Constitution specifies the distribution of powers and responsibility between the central and states. অর্থাৎ সেন্টার এন্ড স্টেটের যে পাওয়ার ডিস্ট্রিবিউশন সেটা কিন্তু 7ম তপশিলে বলা হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু এবার কোন বিষয় কেন্দ্রের তালিকায় যাবে, কোন বিষয় রাজ্যের তালিকায় যাবে, এই বিষয়ে কিন্তু রাজ্যসভার কিন্তু একটা প্রস্তাব চাইলে কিন্তু তারা গ্রহণ করতে পারে। কখন করতে পারে? ধরো কোনো একটা মানে জাতীয় স্বার্থে বা জাতীয় জরুরি অবস্থা যখন চালু রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু তারা রাজ্যের যে স্টেট লিস্ট আছে সেই স্টেট লিস্টের কোনো একটা অংশে কিন্তু তারা
আইন প্রণয়ন করতে পারে। এটা হচ্ছে আর্টিকেল 249 এই বিষয়ে বলা রয়েছে। এটা হচ্ছে জাতীয় স্বার্থে আইন প্রণয়ন করতে পারে। আর জরুরি অবস্থার ক্ষেত্রে হচ্ছে আর্টিকেল 250 অনুযায়ী কিন্তু এটা রাজ্যসভা করতে পারে। ওকে, এই ছিল আজকে তোমাদের 20টি কোশ্চেন, তার অ্যান্সার এবং তার অ্যানালিসিস। আশা করছি ভিডিওগুলি তোমাদের ভালো লাগছে। যদি ভিডিওগুলি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব কিন্তু মাস্ট। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।